This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। 5টা মানেই আপনারা জানেন 5 কথা। 5 কথা মানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবর। আজকের কোন গুরুত্বপূর্ণ খবরের আমাদের বিশেষ নজর রয়েছে, আর সেই খবর তুলে ধরবো আপনাদের সামনে 5 কথায়। গুলশান কলোনির যে ঘটনা আপনারা জানেন, গুলশান কলোনিতে গুলিকাণ্ডে মিনি ফিরোজ মূল বাধা ছিল। মিনি ফিরোজকে পাকড়াও করা গিয়েছে, গ্রেফতার করা হয়, আজ তাকে আদালতে পেশ। মিনি ফিরোজের যে আন্তঃরাজ্য গ্যাং, সেই গ্যাং সিস্টেমেটিকভাবে তোলা আদায় করে। মিনি ফিরোজকে হেফাজতে নিতে গিয়ে আদালতে এই কথাই বললেন সরকারি আইনজীবী। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই। মিনি ফিরোজকে মামলায় জড়ানো হয়েছে, আদালতে দাবি করেছেন মিনি ফিরোজের আইনজীবী সৌভিক, আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, এখনো পর্যন্ত এই মিনি ফিরোজকে আদালতে তোলাকে কেন্দ্র করে কোন কোন বিষয়গুলো উঠে আসছে? মানে পাল্টা সরকারি আইনজীবী, তার আইনজীবী, তারা কি বলছেন বিষয়টা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আমরা দেখেছি যে গুলশান কলোনিতে যে গন্ডগোল হয়েছিল এবং সেখানে বোমাবাজি যে ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত কিন্তু এই ফিরোজ। এবং শুধুমাত্র সরকারি আইনজীবী যেটা জানাচ্ছে যে শুধুমাত্র যে মিনি ফিরোজ যুক্ত রয়েছে এমনটা নয়, তার সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকজন থাকবার সম্ভাবনা। এবং যেটা বারবার সরকারি আইনজীবী বলেছে যে আন্তঃরাজ্য গ্যাং, অর্থাৎ এরা সিস্টেমেটিক ওয়েতে তোলা তুলতো এবং তার জন্যই কিন্তু তাদের এই যে বারবারন্ত আমরা দেখেছি বিগত দিনে যে এই গুলশান কলোনির ঘটনার পরে মিনু ফিরোজ যখন অ্যারেস্ট হচ্ছে না, সে সোশ্যাল মিডিয়ায় পুলিশকে কটাক্ষ করছে, স্থানীয় কাউন্সিলরকে কটাক্ষ করছে, সেগুলো কিন্তু তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কোথা থেকে আসছে সেটাই জানবার চেষ্টা করা হচ্ছে। এবং পুলিশ, আমি একটু সংক্ষেপে একটু স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করি। এই যে আইনজীবী এই ন্যারেটিভটাও সামনে আনছেন যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই। মিনি ফিরোজকে মামলায় জড়ানো হয়েছে, আদালতে এই দাবি করেছেন মিনি ফিরোজের আইনজীবী। এই ন্যারেটিভটা কিভাবে তিনি এস্টাবলিশ করছেন, এটা সম্বন্ধে জানতে পারছো কিছু? দেখো, এটার সম্বন্ধে মিনি ফিরোজের যে আইনজীবী সে পরিষ্কার যেটা জানিয়েছেন যে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। মিনি ফিরোজ হচ্ছে একজন প্রমোটার, তার কোনো রাজনৈতিক তকমা নেই এবং মিনি ফিরোজকে এখানে ভিকটিম করা হচ্ছে এবং মাফ করবে অ্যাকিউজ করা হচ্ছে। এবং সেখানে বারবার যেটা বলা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে, অর্থাৎ শাসক দলের মধ্যে গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে মিনি ফিরোজকে ফাঁসানো হচ্ছে। বারবার কিন্তু মিনি ফিরোজের আইনজীবী এটাই তুলে আনতে চাইছিল, কিন্তু সরকারি আইনজীবী নির্দিষ্টভাবে বক্তব্য যে এই মিনি ফিরোজ হচ্ছে মাস্টার মাইন্ড এবং এর সঙ্গে আরো লোকজন জড়িত রয়েছে। এরা সিস্টেমেটিক ওয়েতে তোলা তুলতো এবং শুধুমাত্র যে এই রাজ্যে তোলা তুলতো এমনটা নয়, বাইরের রাজ্যেও তোলা তুলতো। অর্থাৎ একটা আন্তঃরাজ্য চক্র সিস্টেমেটিক ওয়েতে তোলা তুলতো। তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই মিনি ফিরোজ, যাকে পাকড়াও করে আজ আদালতে তোলা হয়েছে। এখনো পর্যন্ত গুলশান কলোনিতে গুলিকাণ্ডে মিনি ফিরোজ সংক্রান্ত এই বিষয়গুলি উঠে আসছে, আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। এলাকার শান্তি চায়, কেন ডেভেলপমেন্ট তো হচ্ছে, খুব হচ্ছে। হ্যাঁ, আমার এলাকা যে কাউন্সিলর আছে সুশান্ত দা ঘোষ, অনেক ডেভেলপ করছে এখন। আর শুধু শান্তির দরকার ছিল, সেটা নিশ্চয়ই মানে আশা করি আবার শান্তি থাকবে। কলকাতা পুলিশের উপর আমাদের তো ভরপুর আস্থা আছে। কলকাতা পুলিশ যা করছে ভালোই করছে, আর আস্তে আস্তে করে সামান্য হচ্ছে। আমার আপনার আস্থা আছে কলকাতার পুলিশের উপরে। কলকাতা পুলিশ যা করবে ভালো করবে, এলাকাকে শান্তি করার জন্য পুলিশ যা যা ব্যবস্থা আছে পুলিশ করবে। আর খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় অনেকগুলো পলিটিক্যাল অ্যাঙ্গেল পরপর সামনে আসছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা কি বলছেন, শোনাবো ব্যাক টু ব্যাক। এখন গ্রেপ্তার হয়েছে, এতদিন সময় লাগলো পুলিশকে সেই জন্য বঙ্গশ্রী দেওয়া উচিত, বঙ্গরত্ন ফত্ন দিন, 2-4টে কিছু এরকম পুলিশকে। এবং তারপরে সে বহাল তবিয়তে মিডিয়ার সামনে এসে লাইভ করছিল, সমস্ত ফেসবুক লাইভ করছিল, তাকে পুলিশ ধরতে পারছে না। অথচ কে কোথায় টুইট করলো তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ দৌড়ে যাচ্ছে। এ কি পুলিশ রে ভাই? 10 দিন ধরে পুলিশ তাকে খুঁজে পায়নি। এবার তারপর তাকে ধরা হলো বাইরের কোথায় একটা এয়ারপোর্ট কোথায় থেকে ধরা পড়লো। কি করে যায়? যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে, ম্যানেজ করে দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত অধরা। যখন বোঝা গেল যে আর ম্যানেজ করা যাচ্ছে না, তখন একটু ধরিয়ে
তারপরে আজকে ঢুকলো জেলে, আবার কদিনের মধ্যে জামিন হয়ে যাবে। এটা আমরা গুলশান কলোনিতেও দেখেছি, অন্যত্রও দেখেছি। অন্যায় করলে অপরাধী যদি কেউ ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তার জায়গা হবে জেলের পেছনে, এইটা পরিষ্কার বার্তা। আজকে আমরা সেদিনকেও বলেছিলাম ফিরোজ, মিনি ফিরোজ হোক, ম্যাক্স ফিরোজ হোক, আলট্রা প্রো ম্যাক্স ফিরোজ হোক, আমাদের কোন ব্র্যান্ডের ফিরোজ দেখার দরকার নেই। অপরাধী হলে তার ব্র্যান্ড একটাই, তার জায়গা একটাই, সেটা লক আপ। পথশিশুকে অপহরণের ঘটনা, সেই অপহরণের ঘটনার অভিযোগে কলেজ শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ফিজিক্সের শিক্ষিকা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষিকার ছেলে এবং মেয়েকে। গত 19শে সেপ্টেম্বর দমদম থেকে ডাবের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ করা হয়। অভিযোগ এমনটাই। মেট্রোয় চড়ে গড়িয়ায় নিজের বাড়িতে নিয়ে যান অরুণিমা চন্দ, সঙ্গে ছিলেন তার মেয়ে। ক্লোজ সার্কিট ক্যামেরার সূত্র ধরে কলেজ শিক্ষিকা এবং তার ছেলে মেয়েকে পুলিশ গ্রেফতার করেছে। নাবালিকাকে অপহরণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিটি থানার পুলিশ। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িরই বাসিন্দা, 192G কসবা রোড। মূলত অরুণিমা চন্দ্র চৌধুরী, অনুষ্কা চন্দ্র চৌধুরী এবং মিস্টার অনুপ চন্দ্র, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিটি থানার তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকাকে ডাব খাওয়ানোর লোভ দেখিয়ে এই 3 জন অপহরণ করেছিল এবং তারপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মূলত এই 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই 3 জনের মধ্যে একজন গড়িয়ার একটি কলেজের অধ্যাপিকাও। স্বাভাবিকভাবেই এই ঘটনা কেন তারা ঘটালো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এই অপহরণের পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে, নাকি আদৌ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এই ঘটনা ঘটিয়েছে, পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভেতর থেকে তালা মারা এবং অনেকবার বাইরে থেকে ডাকার চেষ্টা করা হলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। এই অপহরণ গিলে নানা রহস্য তৈরি হয়েছে। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। জালিয়াতির অভিযোগ আর সেই অভিযোগে গ্রেফতার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুল পরিদর্শকের সই এবং সিল জাল করে ব্যাংকে গৃহঋণের আবেদন করেছিলেন তিনি। অভিযোগ এমনটাই। আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। আরও একবার জানাই, মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গত বছরের 9 নভেম্বর সুলতানা খাতুনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন মানিকচক 1 নম্বর সার্কেলের SI। অবশেষে তাকে গ্রেফতার করা গিয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। স্কুল পরিদর্শকের সই এবং সিল জাল করে তিনি গৃহ ঋণ নেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জালিয়াতির অভিযোগে গ্রেফতার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুল পরিদর্শকের সই এবং সিল জাল করে তিনি ব্যাংকে গৃহ ঋণের আবেদন করেন। অভিযোগ এমনটাই। অবশেষে আদালতের নির্দেশে গ্রেফতার করা হয়েছে মানিকচক ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। গত বছর 9 নভেম্বর সুলতানা খাতুনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন মানিকচক 1 নম্বর সার্কেলের SI। আমি ডিটেল জানবো এই বিষয়ে আমার সহকর্মীর কাছ থেকে। শুভতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শুভতোষ, গত বছর 9 নভেম্বরের ঘটনা বলে জানা যাচ্ছে, অবশেষে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত কি কি অভিযোগ তার বিরুদ্ধে খাড়া করা হলো, রুজু হলো? দেখো শুভজিৎ, মূলত যে অভিযোগ হচ্ছে যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে যে স্কুল ইন্সপেক্টর শিল এবং তার সই জাল করে তিনি গৃহঋণের জন্য, হোম লোনের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আবেদনপত্র জমা দেন এবং সেই প্রধান শিক্ষিকা মানে এটা নাকি বাধ্যতামূলক ছিল যে স্কুল ইন্সপেক্টরের সই এবং শিল লাগবে আবেদনপত্র জমা দিতে, ব্যাংকের তরফ থেকে তাকে জানানো হয়। তো যখন এই কথাটা তিনি স্কুল ইন্সপেক্টর সঞ্চয়িতা মণ্ডলকে জানান, তখন তিনি সেটা করতে রাজি হননি। তখন তিনি কি করেন, তার নাম এবং তার স্বাক্ষর এবং তার শিল জাল করে সেই আবেদনপত্র দাখিল করেন। তবে শুভজিৎ, আরেকটা বিষয় যে এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কিন্তু বহুবার বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে এবং জেলা শাসকের কাছেও অভিযোগ জমা পড়েছে বেশ কয়েকবার, একাধিকবার এই অভিযোগ মূলত ওঠে। তার ঋণটা কি মঞ্জুর হয়ে গিয়েছিল? তিনি যে ব্যাংকের তরফ থেকে যে সই চাওয়া হয়েছিল স্কুল পরিদর্শকের, তিনি যে সইটা জাল করলেন, যে সিলটা জাল করলেন, ব্যাংক সেটাকে কি মঞ্জুর করে দিয়েছিল, মানে অ্যাপ্রুভ করে দিয়েছিল? ব্যাংকও বুঝতে পারেনি নাকি? না, ব্যাংকও বুঝতে পারেনি প্রথম দিকে, এবং যেহেতু তারা যে প্রসিডিওরগুলোর মধ্যে থাকে সেটার মধ্যে ব্যাংকের মধ্যে ছিল, কিন্তু তারই মাঝখানে এই বিষয়টা জানতে পারেন স্কুল ইন্সপেক্টর।
যে তিনি এরকম আবেদন জমা দিয়েছেন তখন তিনি খোঁজখবর নেন এবং তারপরে তিনি গত নভেম্বর মাসে তিনি কিন্তু এফআইআর দায়ের করেন এবং তাই যে তার সই এবং সিল জাল করে এই প্রতারণা করা হচ্ছে এবং তার সেই বুঝতে পেরেছি সুব্রত, আমি ওয়ান লাইনার জানতে চাইবো খুব সংক্ষেপে দর্শকদের জন্য, যে কিভাবে তিনি ধরা পড়লেন, কিভাবে বিষয়টা সামনে চলে আসলো, জানতে পারা গেল অবশেষে যে তিনি নকল করেছেন, জাল করেছেন সই। দেখো, পুলিশ তদন্তে নামে এবং পুলিশ তদন্ত করার পর বিষয়টা স্পষ্ট হয়, কিন্তু তারপরেও এই নিয়ে জালিয়াতির মানে মামলাও দায়ের করে হচ্ছে পুলিশ, তারপরেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেনি। জেলা আদালতের নির্দেশ যে তাকে অ্যারেস্ট করতে হবে, সেই নির্দেশের পরেই কিন্তু পুলিশ মাঠে নামে এবং তাকে গ্রেপ্তার করেছে। মানে আদালতের নির্দেশে, বুঝতে পেরেছি, আদালতের নির্দেশের আগে পুলিশ তাকে গ্রেফতার করেনি ন্যাচারালি, তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। অনেক ধন্যবাদ তোমায় শুভতোষ। উৎসবের মরশুমে খাস কলকাতায় পরপর দুদিন গুলি চলল, যেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে কমিশনার অফ পুলিশ তিনি বলেছিলেন যে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে উৎসবের মরশুমে, এই শহরবাসীকে ঘাবড়াতে না, ভয় পেতে না, আতঙ্কে থাকতে না। কিন্তু ভাবুন, মহালয়ার দিন মানে গতকাল চারু মার্কেটের থানার ঠিক অনতি দূর কি বলবো, 280 মিটারের মধ্যে, বুঝতেই পারছেন প্রায় ঢিলচড়া দূরত্ব, একটি জিমে গুলি চলে। আর আজ মানে প্রতিপদ, সেই অর্থে দেখতে গেলে নির্ঘণ্ট অনুযায়ী প্রতিপদে গুলি চলল গার্ডেন রিচে। চারু মার্কেটের পর এবার একেবারে বন্দর এলাকায় গুলিবিদ্ধ দেহ পাওয়া গেল। এবার এগুলি কে চালালো সেটা এখনো জানা যায়নি, তার কারণ এক্ষেত্রে আত্মহত্যার ন্যারেটিভটাই সামনে আসছে। ডিসি পোর্টের অফিসের কাছেই সেই দেহ উদ্ধার হয়েছে, মাথার ডান দিকে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পরবর্তীকালে জানা যায়। মৃত যুবকের নাম আমরা জানতে পেরেছি শ্রেষ্ঠ ধুরকা, তার বাড়ি হেস্টিংস থানা এলাকায়। আজকে একটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে, ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। রাত্রিবেলা ফাঁকা রাস্তা থাকে, আর এই ফাঁকা রাস্তায় কে কোথায় কি কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে সব কিছু তো বোঝা মুশকিল আছে। তাও আমাদের লোকাল থানা, আমাদের পুরো লালবাজার সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে কোথাকার ছেলে আছে, যেহেতু আমার এলাকার ছেলে নয়, ওটা কিন্তু এই এরিয়ার বাইরে আছে। এত বড় ইন্টেলিজেন্স নয় কেউ বুঝতে পারবে কি এখানে কোনো ঘটনা। বন্দর এলাকা শান্ত, আগে কি হতো না হতো জানি না, কিন্তু এই বন্দর এলাকা শান্ত এলাকায় এইখানে একটাও কোনো রকম মানে এখানে কোনো রকম ঘটনা, কোনো ঝুটঝামেলা, কোনো মারামারি, কোনো দোষাদোষ ছিল না। এটা একটা হয়েছে, পুলিশের কাজ আছে, পুলিশ তদন্ত করবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আতঙ্কগ্রস্তের একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এগুলো দেখে কি ভাববে? আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন, এটা যত বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, যত বেশি থাকবে। সুতরাং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, ধরতে হবে, ধরার পরে লঘু ধারায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস করে তাদেরকে যথোপযুক্ত কাঠগড়ায় নিয়ে আসতে হবে, কোর্টের কাছে নিয়ে আসতে হবে। আর গতকালের ঘটনা আপনাদের আরও একবার বলি, গতকাল চারু মার্কেট থানা এলাকায়, একেবারে চারু মার্কেট থানা থেকে 280 মিটার দূরত্বে একটি মাল্টি জিমে দুই দুষ্কৃতী তারা ওঠে। 4 জন মোট এসেছিল, 2টো মোটর বাইকে করে, 2 জন সিঁড়ি বেয়ে উঠে যায় জিমে। সেখানে গিয়ে তারা মালিকের নাম ধরে ডাকে, তারপর গুলি চালায়। এই গুলিকাণ্ডে এখনও 24 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, 4 দুষ্কৃতীকে এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। প্রশ্ন হচ্ছে যে জিম মালিককে তারা কেন টার্গেট করেছিল, ব্যক্তিগত শত্রুতা না নেপথ্যে অন্য কিছু রয়েছে, সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারেই রয়েছে। যে জিম আছে, জিমের ভিতরে কোনো সিসিটিভি ছিল না, অ্যান্ড কি গাইডলাইন আছে আর ওখানে অ্যাকচুয়ালি রাখা উচিত। মানে এটা তো সব জায়গায় আমরা চেষ্টা করি যাতে যত কমার্শিয়াল প্লেস বা এরকম যেখানে পাবলিক যাচ্ছে সিকিউরিটির ব্যাপার থাকে, সিসিটিভি হলে নিজেদের সুবিধা থাকে, প্লাস একটা ক্রাইমের ডিটারেন্স একটা থাকে। অ্যান্ড নিশ্চয়ই ওটাও আমরা রিভিউ করে দেখব ফার্দার কি গাইডলাইন দেওয়া যেতে পারে। আর পরপর গুলিকাণ্ড, এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা
শাসক দলকে বিঁধছে। দুষ্কৃতীরাই এখন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রক। একের পর এক গুলিকাণ্ডে সরকারকে ঠিক এভাবেই নিশানা করেছেন বিরোধীরা। সিটি অফ জয় সিটি অফ গানে পরিণত হয়েছে, ফলে এই শুট আউটটা এখন কলকাতায় স্বাভাবিক হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত হলো এটা আমাদের মেনে নিতে হবে যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী হিসাবে বলেছিল দুষ্কৃতীদের উনি কন্ট্রোল করেন। আজকে দুষ্কৃতীরা আমার রাজ্যের রাজধানীকে কন্ট্রোল করছে, রাজ্যকে কন্ট্রোল করছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। অপরাধীরা পশ্চিমবঙ্গকে অপরাধের মুক্তাঞ্চল হিসাবে তৈরি করেছে। এখানে গুলি চলা, খুন হওয়া, রাহাজানি করা, লুট করা, এটা নিউ নর্মাল। মানুষ তো অবাক হচ্ছে না, কারণ বাংলায় আইন শৃঙ্খলা তো নেই। আপনি কি করবেন? পশ্চিমবাংলা এবং কলকাতাও বটে গুলি, বন্দুক, বোমার রাজত্ব হচ্ছে। আর কি আছেটা কি? গুলি, বোমা, বন্দুক, শুট আউট, এটাই তো পশ্চিমবাংলা এখন রোজ নিত্য ঘটনা। রাজ্যে আইনের কোনো শাসন নেই, শাসকের আইনে চলছে, ফলে দুষ্কৃতীরা লাফিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের মতন করে রাজ্য। কিছুক্ষণ আগেই আপনাদের বলেছিলাম সে খবর, তমলুকে দিনে দুপুরে সোনার দোকানে লুট। মিলননগর বাজারে হেঁটে এসে গয়না হাতিয়ে গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা চলে যায়। তার সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এসেছে, সেই ছবিটা এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, দুষ্কৃতী দৌরাত্ম্য, হেঁটে এসে লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা গুলি ছুটতে ছুটতে চলে যায়। 50 লক্ষ টাকার গয়না লুট করা হয়েছে, অভিযোগ এমনটাই। ঘটনাস্থলে তমলুক এবং কোলাঘাট থানার পুলিশ পৌঁছেছে। এই মুহূর্তে আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি, কিভাবে দুষ্কৃতীরা এসে লুট করে চলে যায়। স্পষ্ট মুখ দেখতে পাওয়া যাচ্ছে, স্পষ্ট মুখ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আজকে তমলুকে দিনে দুপুরে সোনার দোকানে ঠিক এইভাবেই লুটপাট চালায় দুষ্কৃতীরা। দোকানে ঢুকে যিনি কর্মরত ছিলেন সেই সময় তাকে কাউন্টার থেকে বার করে ক্লোজ সার্কিট ক্যামেরা স্পষ্ট মুখ দেখতে পাওয়া যাচ্ছে দুষ্কৃতীদের। তারা প্রায় 50 লক্ষ টাকার গয়না লুট করে পালায়, অভিযোগ এমনটাই। আর একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের দেবো। রাজ্যের 15টি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাছাই পর্ব শেষ, 12টি বিশ্ববিদ্যালয়ে ভোটিং পর্ব হয়নি। সূত্রের খবর, রাজ্য মনোনীত ভিসিরাই সেখানে দায়িত্ব সামলাবেন। আর একটু ডিটেল জানবো, আমার সহকর্মী সুমন মহাপাত্র আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, এখনো পর্যন্ত ভোটিং যেখানে যেখানে হয়নি সেক্ষেত্রে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে আমাদের জানাও, আর 3টি বিশ্ববিদ্যালয়ে যেখানে ভোটিং হয়েছে সেই বিষয়ে একটু ডিটেল বলো। দেখো, তোমাকে বলে রাখি, দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য কিন্তু ভিসিহীন ভাবে চলছে। পার্মানেন্ট ভিসি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে 12টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো ভোটিং হয়নি, সহমতে আসা গেছে এবং সেখানে রাজ্য মনোনীত অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে দেওয়া ভিসিরাই কিন্তু দায়িত্ব পাচ্ছেন, এটা সূত্র মারফত খবর। 3টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভোটিং হয়েছে, সেক্ষেত্রে সংখ্যাগুরুরাই যাদেরকে নির্বাচিত করেছেন তারাই কিন্তু দায়িত্ব পাবেন। এই পুরো রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা পড়ছে, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ইউ ললিতের কমিটি এই বাছাইয়ের কাজটা করছিল। সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল পাওয়ার পর তারা কিন্তু দায়িত্ব নিতে পারবেন। বেশ, ধন্যবাদ সুমন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, অক্টোবরের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফল বেরোতে পারে আগামী 31শে অক্টোবর। ওয়েমার দেখার কাজ চলছে, জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।